আমি তো ভালোবাসি তোকে। পর্ব ২ লেখনীতে সালমান চৌধুরী। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যিত নয়নে দেখছে আগে। সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের ১২টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেটে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনে টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মিশতে মিশতে। খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমে বসেই আছে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবির চক্ষুদয় উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ জ্ঞান। কি করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে আবির বলল, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপত্তিকর স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি। শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তানভীর কথা না বেরিয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর। 2টা গাউন আর একটা ড্রেস গর্জিয়াস 3 পিসের মতন। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখ পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলোর উপর ছোট ছোট করে চিটকুট লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট্ট বক্স, যেখানে এক বক্স পুরনিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততার দিন কাটছিল, তখন তানভীর তার পুরোনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সীমার সিমটাও ছিল বান্ধবীর। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেঘের মায়ের পেটের ভাই তানভীর খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দিবা। অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় কোনো অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ বোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আজ সে না চাইতে আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘে না চাইতেই আনমনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছ ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করতেছিল আদু। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি, ভাইয়া তোমাকে খেতে রাখছে। আবে, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট করে অলরেডি হয়ে নিচে নামলো আদু। অসময়ে তেমন কেই নিয়ে নিচে। বিকাল 4টা বাজে। সবার খরচ শেষ অনেক আগে। মালিহা খান বসে আছেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছে, কোথাও যাবি? আবির, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আবে, না, এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলেছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। আবির, গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল।
যৌথ পরিবারের সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে, বিকেলে নাস্তা খাওয়ায়, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তিন বোন তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে, কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, সবকিছুর দেখায় যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। কেমন দুমুখো ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত সাধে। তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয়ে বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়ালেখার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না, প্রাইভেট গুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার দিয়ে নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শুনে না, আর শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে, না রাজনীতি পড়বে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করবে। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলে। এবার উত্তরটা মিন দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবারের টেবিলে খেতে বসেছেন 3 ভাই, আদি, মিম, মেঘ, কেউ নেই। রান্নাঘরে 3 ঝা খাবার রেডি করছে। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টে 2-3 জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা 1 টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টে এবার দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতর ছেদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও সহ্য হয় না মায়ের। আবির, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কথা আর না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেয়ে রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইটার মুখও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীর ও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই কি ছিলি আবিরের সাথে? কি হয়েছে বল। তানভীর, চাচু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছি না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তারকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আলী আহমদ খান গম্ভীর স্বরে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমদ খান, থাক, আমায় কিছু বুঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা, কোনটা কেটে যাওয়া আমি তা বুঝতে পারি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছ, অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায়। না জড়ায়। তানভীর, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে বলে,
তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কি এমন শত্রু আছে? বাড়ির মধ্যে সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই কথা, রাজনীতি করে, আমার শাসন করে, কিন্তু আলিম হয়ে দেখা যাচ্ছে পুরোই হিটলার।